পৃথিবীর ইতিহাসে লেখা সর্বশ্রেষ্ঠ মানে সবচেয়ে আবেগপূর্ণ প্রেমের কবিতাগুলোর কথা একবার ভাবা যাক। এমন একটা কবিতা যেখানে কবি রীতিমতো কথা দিচ্ছেন যে তার এই লেখার মাধ্যমে তার প্রিয় মানুষটি পৃথিবীর বুকে অনন্তকাল ধরে বেঁচে থাকবে। হ্যাঁ, আর কবিতাটি কিন্তু সত্যিই শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে রইল। কোটি কোটি মানুষ সেটা পড়ল। কিন্তু একটা ছোট্ট সমস্যা রয়ে গেল। ঠিক। আর সমস্যাটা হলো কবি সেই মানুষটির নামটাই কবিতায় উল্লেখ করতে ভুলে গেছেন। একদম তাই। ফলে ৪০০ বছর পর আজ আমরা সেই অমরত্ব পাওয়া কবিতাটি পড়ছি ঠিকই, কিন্তু যাকে নিয়ে লেখা তার আসল পরিচয়টাই আর কেউ জানে না। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার আর কবি উইলিয়াম শেক্সপিয়ার ঠিক এই কাজটারই করেছিলেন। আর এই নাম না জানা মানুষটিকে ঘিরেই কিন্তু সাহিত্যের ইতিহাসের অন্যতম বড় একটা রহস্য তৈরি হয়েছে। তবে এই রহস্য কেবল একটা নাম লুকিয়ে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়। একদমই না। আর আজকের এই গভীর আলোচনায় আমরা যে বিষয়টার একেবারে গভীরে গিয়ে অনুসন্ধান করব তা হল শেক্সপিয়ারের বিখ্যাত এই সনেট ১৭। এটি পড়ার সময় প্রথমে মনে হতে পারে এটি নিছকই কোনো রূপের বন্দনা। কিন্তু এর ভেতরের স্তরে স্তরে লুকিয়ে আছে চরম এক মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব। প্রশ্নটা হল, শিল্পের কি সত্যি ক্ষমতা আছে সময়কে জয় করার, নাকি সময়ের নিষ্ঠুর থাবার কাছে শিল্পের সমস্ত অহংকার শেষ পর্যন্ত ধূলিসাৎ হয়ে যায়? শেক্সপিয়ারের মতো একজন মানুষ যার শব্দ নিয়ে খেলার ক্ষমতা নিয়ে কারও কোনো সন্দেহ নেই, তিনিও এক অদ্ভুত নিরাপত্তাহীনতায় ভুগেছেন। এই সনেট ১৭-এর প্রতিটি ছত্রে আমরা সেই লড়াইটা দেখতে পাই। কিন্তু কবিতার একেবারে মূল কথায় যাওয়ার আগে একটু পেছনের গল্পটা জানা দরকার, তাই তো? ঠিক তাই। শেক্সপিয়ার তার সনেটগুলো মূলত একটা ক্রমানুসারে লিখেছিলেন। এর মধ্যে প্রথম থেকে ১৭ নম্বর সনেট পর্যন্ত অংশটিকে বলা হয় প্রোক্রিয়েশন সিকোয়েন্স বা বংশবিস্তার পর্ব। আর সনেট ১৭ হল এই পর্বের একেবারে শেষ কবিতা। সাধারণ প্রেমের কবিতা সাধারণত কেমন হয়? ধরুন, আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা এক হয়ে যাই। হ্যাঁ, এরকমই তো হয়। কিন্তু এই ১৭টি সনেটের থিম একদম অন্যরকম এবং বলতে গেলে বেশ অদ্ভুত। অদ্ভুত তো বটেই। এই পুরো পর্বের একটাই লক্ষ্য ছিল একজন অত্যন্ত সুদর্শন যুবককে বিয়ে করতে এবং সন্তানের জন্মদানে রাজি করানো। এই যুবকটিকে সাহিত্যিকরা ফেয়ার ইউথ বলে ডাকেন। কবির মূল যুক্তিটা ছিল অনেকটা এরকম, তোমার সৌন্দর্য এতটাই অভাবনীয়, এতটাই নিখুঁত যে তুমি মারা গেলে এই রূপ চিরতরে পৃথিবী থেকে মুছে যাবে। আর এটা তো হতে দেওয়া যায় না। একদম। একমাত্র একটা সন্তানের জন্ম দেওয়ার মাধ্যমেই তুমি তোমার এই সৌন্দর্যকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে যেতে পারো। এটি কোনো রোমান্টিক প্রস্তাব ছিল না, বরং এটা ছিল সৌন্দর্য সংরক্ষণের এক মরিয়া আবেদন। আর ঠিক এই জায়গাটাতেই সেই ঐতিহাসিক রহস্যের জাল বোনা শুরু হয়। এই ফেয়ার ইউথ বা সুদর্শন যুবকটি আসলে কে ছিলেন তা নিয়ে গত কয়েক শতাব্দী ধরে গবেষকরা রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করে যাচ্ছেন। হ্যাঁ, একটা বেশ জনপ্রিয় তত্ত্ব হল তিনি ছিলেন উইলিয়াম হিউজ নামের একজন অভিনেতা। শেক্সপিয়ারের যুগে তো নারীরা মঞ্চে অভিনয় করতেন না। তাই নারী চরিত্রগুলোতে এই হিউজ অভিনয় করতেন কারণ তিনি দেখতে ভীষণ আকর্ষণীয় ছিলেন। ঠিক। আবার আর এক দল গবেষকের মতে এই যুবকটি হলেন সাউদাম্পটনের আর্ল হেনরি রিওটসলি, যিনি শেক্সপিয়ারের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। এর পাশাপাশি কিন্তু উইলিয়াম হার্বার্টের নামটাও খুব জোরালোভাবে উঠে আসে। পেমব্রোকের এই আর্লের একটা অদ্ভুত স্বভাব ছিল। জানা যায় তিনি নাকি ২৪ বছর বয়স পর্যন্ত বিয়ের সমস্ত প্রস্তাব সোজাসুজি ফিরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, আর তৎকালীন অভিজাত সমাজে যেখানে উত্তরাধিকার রেখে যাওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলে ধরা হতো, সেখানেই বিয়ে না করার জেদ একটা বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। শেক্সপিয়ার হয়তো সেই পরিবারের পক্ষ থেকেই এই কবিতাগুলো লিখেছিলেন যুবকটিকে বিয়ের জন্য রাজি করাতে। পুরো বিষয়টা ভাবলে হাসি পায়। এটা অনেকটা এমন যে বিশ্বের সবচেয়ে দামি ক্যানভাসে সবচেয়ে দামি রং তুলি দিয়ে একটা মাস্টারপিস পোর্ট্রেট আঁকা হলো, কিন্তু ছবির নিচে কার ছবি সেটা লিখতে শিল্পীর মনে রইল না। একদম তাই। এটা কি অনেকটা ফেসবুকে অসাধারণ সুন্দর একটা ছবি আপলোড করে মানুষটাকে ট্যাগ করতে ভুলে যাওয়ার মতো নয়? আর ৪০০ বছর পর সবাই তর্ক করছে ছবিতে থাকা মানুষটি আসলে কে?
শেক্সপিয়ার কি ইচ্ছে করেই পরিচয়টি গোপন রেখেছিলেন? হয়তো তিনি এমন একটা সর্বজনীন আবেদন তৈরি করতে চেয়েছিলেন যা কোনো নির্দিষ্ট নামের গণ্ডিতে আটকে থাকবে না। অথবা বিষয়টা হচ্ছে অনেক বেশি মনস্তাত্ত্বিক। মানে? এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল সনেট ১৭তে এসে আমরা দেখি যুবকটির উত্তরাধিকার নিয়ে কবির যে দুশ্চিন্তা ছিল সেটা হঠাৎ করেই কবির নিজের শিল্পসত্তার অমরত্ব নিয়ে এক বিশাল সংশয়ে পরিণত হয়েছে। আচ্ছা। কবি হঠাৎ করে বুঝতে পারছেন তিনি যতই সুন্দর করে লিখুন না কেন তার এই শব্দগুলো হয়তো শেষ পর্যন্ত কোনো কাজেই আসবে না। আর এই গভীর আস্থাহীনতার জায়গা থেকেই সনেট ১৭র প্রথম ৮টি লাইন বা প্রথম দুটো স্তবকের শুরু। ঠিক আছে, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। একদম সরাসরি কবিতার লাইনের ভেতরে প্রবেশ করি। চলুন। কবিতার শুরুতেই শেক্সপিয়ার বলছেন, হু উইল বিলিভ মাই ভার্স ইন টাইম টু কাম ইফ ইট ওয়ার ফেলড উইথ ইয়োর মোস্ট হাই ডিজার্টস। অর্থাৎ ভবিষ্যতের দিনগুলোতে কে আমার এই কবিতা বিশ্বাস করবে যদি আমি তোমার সমস্ত অসাধারণ গুণবলী এর ভেতরে লিখেও রাখি। শুরুতেই একটা বিশাল প্রশ্নবোধক চিহ্ন। আর এই প্রশ্নটা কিন্তু কবি কারো কাছ থেকে উত্তর পাওয়ার জন্য করছেন না। এটা আসলে একটা আর্তনাদ। তিনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। তিনি জানেন যে তিনি যদি যুবকটির রূপের নিখুঁত বর্ণনা দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সেটা পড়ে ভাববে, আরে এমন মানুষ আবার বাস্তবে হয় নাকি? ঠিক, তিনি যতই নিখুঁত বর্ণে যুবকের প্রশংসা করুন না কেন ভবিষ্যৎ সেটাকে শুধুই একটা অতিরঞ্জিত গল্প বলে উড়িয়ে দেবে। ঠিক এখানেই বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ ঠিক তার পরের দুটো লাইন আরও ভয়ঙ্কর একটা রূপক নিয়ে আসে। কবি বলছেন, দো ইয়েট হেভেন নোজ ইট ইজ বাট অ্যাজ এ টুম্ব উইচ হাইডস ইয়োর লাইফ অ্যান্ড শোজ নট হাফ ইয়োর পার্টস। বাপ রে! মানে ঈশ্বর জানেন আমার এই কবিতা আসলে একটা কবরের মতো, যা তোমার জীবনী শক্তিকে লুকিয়ে রাখছে এবং তোমার গুণের অর্ধেকও প্রকাশ করতে পারছে না। এখানে ওই কবর বা টুম্বের তুলনাটা শুনলেই তো গা ছমছম করে ওঠে। একদমই। প্রোক্রিয়েশন সিকোয়েন্সের অন্যান্য কবিতায় কবি বারবার সময়ে, মৃত্যু আর ক্ষয়ের কথা বলেছেন, মৃত্যুকে হারানোর কথা বলেছেন, আর এখানে বলছেন তার নিজের লেখাই একটা সমাধি হয়ে গেছে। ঠিক। আসলে আমরা যদি এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, শব্দের কাজ হলো কোনো কিছুকে প্রকাশ করা, সত্যকে তুলে ধরা, কিন্তু শেক্সপিয়ারের মনে হচ্ছে তার শব্দগুলো উল্টো কাজ করছে। মানে সেগুলো সত্যকে প্রকাশ করার বদলে একটা পাথরের কবরের মতো যুবকের আসল সৌন্দর্যকে অন্ধকারের ভেতরে ঢেকে ফেলছে। হ্যাঁ, একটা কবর যেমন একটা প্রাণবন্ত মানুষকে মাটির নিচে লুকিয়ে ফেলে, ঠিক তেমনি কবির এই কবিতাগুলো যেন যুবকের আসল রূপটাকে কাগজের নিচে চাপা দিয়ে ফেলছে। এই চরম নিরাপত্তাহীনতাকে খুব সহজেই কিন্তু আধুনিক যুগের একটা পরিস্থিতির সাথে মেলানো যায়। ধরুন, পাহাড়ের চূড়া থেকে একটা জাদুকরী সূর্যাস্ত দেখা যাচ্ছে। আকাশটা লাল, কমলা আর বেগুনি রঙে মাখামাখি। কেউ একজন তার হাতের সবচেয়ে আধুনিক 4K রেজলিউশনের ক্যামেরা দিয়ে সেই দৃশ্যটার ছবি তুলল। কিন্তু স্ক্রিনে দেখার পর তার মনে হলো না, আসল দৃশ্যের যে বিশালতা, যে অনুভূতি, তার এক ফোঁটাও এই ছবিতে আসেনি। ক্যামেরার লেন্স যেন সেই সৌন্দর্যের একটা কবরস্থান হয়ে গেল। শেক্সপিয়ারও ঠিক এই যন্ত্রণাতেই ভুগছিলেন। খুব চমৎকার একটা উদাহরণ। ক্যামেরার লেন্সের সীমাবদ্ধতার মতোই কবি তার ভাষার সীমাবদ্ধতা নিয়ে হতাশ। এর পরের স্তবকে গিয়ে তিনি এই আক্ষেপটাকে আরও স্পষ্ট করেছেন। পঞ্চম ও ষষ্ঠ লাইনে তিনি বলছেন, ইফ আই কুড রাইট দ্য বিউটি অফ ইয়োর আইজ অ্যান্ড ইন ফ্রেশ নাম্বারস নাম্বার অল ইয়োর গ্রেসেস। অর্থাৎ আমি যদি সত্যিই তোমার চোখের ওই প্রকৃত সৌন্দর্য লিখে প্রকাশ করতে পারতাম, আর নতুন কোনো ছন্দে তোমার সমস্ত গুণাবলী গুণে গুণে তুলে ধরতে পারতাম। আর তারপরেই আসছে সেই অনিবার্য ধাক্কা। The age to come would say, this poet lies. Such heavenly touches never touched earthly faces. ভবিষ্যতের মানুষজন আমার লেখা পড়ে বলবে, এই কবি তো একজন ডাহা মিথ্যেবাদী। কোনো রক্তমাংসের পার্থিব মানুষের মুখে এমন স্বর্গীয় সৌন্দর্য থাকতেই পারে না। কি এক অদ্ভুত মানসিক দ্বন্দ্ব, তাই না? একদম। এখানে দি এইজ টু কাম বা ভবিষ্যৎকালকে রীতিমতো একজন জ্যান্ত মানুষের মতো কল্পনা করা হয়েছে, যেন ভবিষ্যতের কোনো এক সমালোচক কবির খাতাটা হাতে নিয়ে ভ্রু কুঁচকে বলছে, বাজে কথা, এসব শুধুই কবির কল্পনা। পৃথিবীতে স্বর্গীয় সৌন্দর্যের ধারণার মধ্যে যে একটা তীব্র বৈপরীত্য আছে, যা ভবিষ্যতের পাঠকরা কিছুতেই বিশ্বাস করতে চাইবে না, এটাই কি কবির সবচেয়ে বড় ভয়? ঠিক ধরেছেন।
কবি জানেন তিনি একদম সত্যি কথা লিখছেন, কিন্তু সেই সত্য এতটাই অবিশ্বাস্য যে ভবিষ্যতের মানুষের কাছে তা স্রেফ একটা রূপকথার গল্প বলে মনে হবে। তার মানে পরিস্থিতিটা একটা গোলক ধাঁধার মতো। কবি যদি সত্যি কথা লেখেন তাহলে লোকে তাকে মিথ্যেবাদী বলবে, আর যদি বিশ্বাসযোগ্য করার জন্য একটু কমিয়ে লেখেন তাহলে তো সেই অসাধারণ সৌন্দর্যের প্রতি অবিচার করা হবে। তাহলে উপায় কি? এই সংশয় আর হতাশা থেকে আমরা প্রবেশ করি কবিতার তৃতীয় অংশে। যদি ভবিষ্যতের মানুষ কবির কথা বিশ্বাসী নাই করে, তাহলে এই লেখাগুলোর পরিণতি শেষ পর্যন্ত কি দাঁড়াবে? 9 এবং 10 নম্বর লাইনে শেক্সপিয়ার সময়ের সেই নিষ্ঠুর আর ধ্বংসাত্মক রূপটা আমাদের চোখের সামনে তুলে ধরছেন। So should my papers, yellowed with their age, be scorned like old men of less truth than tongue? এই দৃশ্যটা গভীরভাবে কল্পনা করার মতো। হলুদ হয়ে যাওয়া কাগজ বা পেপার্স ইয়েলোড উইথ দেয়ার এজ, এখানে শুধু যে মানুষের বিশ্বাস না করার কথা বলা হচ্ছে তা নয়, বরং শিল্পের যে একটা ভৌত অবক্ষয় আছে, বস্তুগত ধ্বংস আছে, সেটা খুব প্রকট হয়ে উঠেছে। কাগজ তো আর চিরস্থায়ী নয়, সময়ের সাথে সাথে তা নষ্ট হয়, বিবর্ণ হয়ে হলুদ হয়ে যায়। একদম, এই হলুদ কাগজগুলো আসলে সময়ের আগ্রাসনের একটা খুব স্পষ্ট প্রতীক। আর সবচেয়ে বড় অপমানটা হলো কবি সেই পুরনো হলুদ হয়ে যাওয়া কাগজগুলোকে তুলনা করছেন এমন সব বাচাল বৃদ্ধ মানুষদের সাথে, যাদের কথায় কোনো সারবত্তা নেই, যারা শুধু বকবক করে যায় কিন্তু সত্যি কথা খুব কমই বলে। হ্যাঁ, ঠিক তাই। পরের দুটো লাইনে তিনি বলছেন, "And your true rights be termed a poet's rage and stretched meter of an antique song." অর্থাৎ ওই যুবকের যে সত্যিকারের সম্মান প্রাপ্য ছিল, সেটাকে ভবিষ্যতের মানুষ বলবে একজন কবির উন্মাদনা বা অতিরঞ্জন। তারা ভাববে এটা স্রেফ এক মান্ধাতা আমলের গানের মাত্রাতিরিক্ত টানা ছন্দ, যার কোনো বাস্তব ভিত্তি নেই। কিন্তু একটু দাঁড়ান, এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? শেক্সপিয়ার কি এখানে একটু বেশি নাটকীয় আচরণ করছেন না? মানে তিনি তো জানেন তিনি কে, তিনি ইংরেজি ভাষার সবচেয়ে বড় জাদুকর। তার কি সত্যি মনে হয়েছিল যে ভবিষ্যৎ প্রজন্ম তার জীবনের সেরা কাজগুলোকে শুধু একজন পাগল বা বাচাল বৃদ্ধের প্রলাপ বলে ছুড়ে ফেলে দেবে? এত বড় একজন শিল্পীর নিজের ক্ষমতার প্রতি এই পরিমাণ আস্থাহীনতা কি সত্যি যৌক্তিক? তো এই আস্থাহীনতার একেবারে গভীরে গেলে দেখা যাবে ভয়টা শুধু নিজের ক্ষমতা নিয়ে নয়, ভয়টা হলো সময়ের পরিবর্তনশীল স্বভাব নিয়ে। সময়ের পরিবর্তনশীল স্বভাব। হ্যাঁ, সময়ের সাথে সাথে শুধু যে কাগজ হলুদ হয়ে যায় তা নয়, শব্দের অর্থ এবং মানুষের আবেগ বোঝার ধরনও পুরোপুরি পাল্টে যায়। শেক্সপিয়ারের ভয়টা ছিল সেখানেই। আজকে যে শব্দগুলো একটা গভীর প্রেমের, চরম ভালোবাসার প্রতীক, 400 বছর পর হয়তো মানুষের কাছে সেগুলো স্রেফ একটা অতিরঞ্জিত ক্লিশে বা বস্তাপচা সংলাপ বলে মনে হবে। একদম তাই। শিল্পের সীমাবদ্ধতাকে তিনি এখানে খুব করুণভাবে মেনে নিচ্ছেন। তিনি বুঝতে পারছেন সময়ের প্রেক্ষাপট বদলে গেলে শ্রেষ্ঠ কবিতাকেও একটা পুরনো অচল গান বলে মনে হতে পারে, যার সুরটা আছে কিন্তু প্রাণটা হারিয়ে গেছে। এটা তো একটা ভয়ঙ্কর উপলব্ধি। তাহলে এই সব কিছুর অর্থ কি দাঁড়াচ্ছে যখন চারপাশের সবকিছু কালের গহ্বরে হারিয়ে যাওয়ার উপক্রম, যখন মনে হচ্ছে খোদ শেক্সপিয়ারের শিল্প এই ধ্বংসের হাত থেকে কাউকে বাঁচাতে পারবে না, ঠিক তখনই সনেটটি একেবারে অভাবনীয়ভাবে একটা দারুণ ব্যবহারিক এবং বাস্তবধর্মী সমাধানের দিকে মোড় নেয়। হ্যাঁ, কবিতার একেবারে শেষের দুটো লাইন বা কাপলেট, যেগুলো পুরো আলোচনার মোড় এক ধাক্কায় ঘুরিয়ে দেয়। 13 ও 14 নম্বর লাইনে কবি বলছেন, "But where some child of yours alive that time, you should live twice in it, and in my rhyme." এই দুটো লাইনে পুরো কবিতার এতক্ষণের তৈরি হওয়ার সমস্ত সংশয়, ভয় আর অনিশ্চয়তা যেন একটা জাদুকরী সমাধান পেয়ে যায়। শিল্পের বিশ্বাসযোগ্যতা প্রমাণের জন্য কবি শেষ পর্যন্ত বাস্তব জীবনের একটা অকাট্য প্রমাণের ওপর নির্ভর করছেন। মানে কবি মূলত যুবকটিকে বলছেন, ভবিষ্যতে যদি তোমার কোনো সন্তান বেঁচে থাকে, তবে তুমি দুবার বেঁচে থাকবে, একবার সেই সন্তানের মাঝে এবং আরেকবার আমার এই কবিতার ছন্দে। এটি শিল্পের শক্তি এবং সীমাবদ্ধতা উভয়কেই একই সাথে আমাদের সামনে নিয়ে আসে। এটা শোনার পর মনে হয়, এটা তো একটা নিখুঁত ইন্স্যুরেন্স পলিসি বা বীমা করার মতো ব্যাপার।
অপশন এ, শুধু একটা কবিতা লিখলাম যা হয়তো 400 বছর পর লোকে বিশ্বাস করবে না, উপবাস করবে। আর অপশন বি, তুমি একটা সন্তানের জন্ম দাও। হ্যাঁ, আর সেই সন্তানটি হবে জীবন্ত প্রমাণ যে আমার কবিতা কোনো ফিকশন বা অতিরঞ্জন ছিল না, বরং সেটি ছিল একটা নিখুঁত ডকুমেন্টারি। ইন্স্যুরেন্স পলিসির এই তুলনাটা অসাধারণ। আর এখানে কবিতার গঠনগত বা কাঠামোগত বিষয়টা কিভাবে কাজ করছে সেটাও খেয়াল করা খুব জরুরি। শেক্সপিয়ারের এই সনেটগুলোর তো একটা নির্দিষ্ট ছন্দের চলন আছে, আয়াম্বিক পেন্টামিটার আর এ বি রাইম স্কিম। হ্যাঁ, প্রথম 12টা লাইনে। ঠিক, প্রথম 12টি লাইনে, অর্থাৎ প্রথম 3টি অংশে কবি একটা ঘড়ির কাঁটার মতো টিক টিক করে কেবল সমস্যা, সংশয় আর ভয়টাকে ধাপে ধাপে বাড়িয়েছেন, একটা দমবন্ধ করা পরিবেশ তৈরি করেছেন। আর তারপর শেষের এই দুটো লাইন হঠাৎ করেই একেবারে নিখুঁতভাবে মিলে যায়। ইংরেজিতে ওই টাইম এবং রাইম শব্দ দুটোর অন্তমিলের মধ্য দিয়ে। একদম, এই নিখুঁত মিলটা যেন এতক্ষণে সমস্ত অনিশ্চয়তার একটা চূড়ান্ত শক্তিশালী সমাধান হিসেবে কাজ করে, ঠিক যেন একটা মাইক ড্রপ। এখানে শিল্প এবং জীববিজ্ঞানের এক অপূর্ব সমন্বয় ঘটানো হয়েছে অমরত্ব লাভের উপায় হিসেবে। অসাধারণ। মানে সন্তান হল জৈবিক অমরত্ব, একটা শারীরিক প্রমাণ, আর কবিতা হল শৈল্পিক অমরত্ব। এই দুটো যখন একসাথে মেলে তখনই তৈরি হয় এক নিশ্ছিদ্র উত্তরাধিকার। শব্দ আর প্রাণের এমন যুগলবন্দি সত্যি খুব কমই দেখা যায়। সত্যি তাই, শিল্পের ক্ষমতা আছে কোনো একটা মুহূর্তকে আটকে রাখার, কিন্তু সেই আটকে থাকা মুহূর্তের সত্যতা প্রমাণের জন্য জীবনের নিরবিচ্ছিন্ন প্রবাহরও প্রয়োজন আছে। সন্তান ছাড়া কবিতা অসম্পূর্ণ, আবার কবিতা ছাড়া হয়তো সেই সন্তানের পেছনের ইতিহাসটাও অজানা থেকে যেত। দুটোই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে এই সনেটে। তো এই পুরো আলোচনা থেকে আমরা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে সনেট 17 কেবল একটা সাধারণ প্রশংসাসূচক বা স্তুতিমূলক কবিতা নয়। এতে শিল্পের সীমাবদ্ধতা, সময়ের ধ্বংসাত্মক রূপ এবং মানুষের অমরত্ব লাভের তীব্র আকাঙ্ক্ষার একটা অসাধারণ মনস্তাত্ত্বিক দলিল। একদম ঠিক বলেছেন। কিন্তু এই আলোচনাটা শেষ করার আগে পুরো বিষয়টাকে একদম অন্য একটা দৃষ্টিকোণ থেকে ভাবা যাক। আমার মাথায় একটা খুব কৌতূহলী প্রশ্ন আসছে, যা এতক্ষণ আমরা স্পর্শ করিনি। কি প্রশ্ন? শেক্সপিয়ার কে ছিলেন? তিনি তো মানব ইতিহাসের অন্যতম সেরা একজন মনস্তাত্ত্বিক পর্যবেক্ষক, তাই না? মানুষের মনের অলিগলি তার চেয়ে ভালো কে বুঝত? যদি এমন হয় যে শেক্সপিয়ার আগে থেকেই খুব ভালো করে জানতেন যে তার কবিতা কখনো হারাবে না। মানে তিনি নিজের অমরত্ব নিয়ে নিশ্চিত ছিলেন। হ্যাঁ, তিনি যদি নিজের ভেতরের এই প্রবল বিশ্বাসটা সম্পর্কে নিশ্চিত থাকতেন যে তার এই সৃষ্টি অন্তত 400 বছর কেন 1000 বছর টিকে থাকবে এবং মানুষের মুখে মুখে ফিরবে। ওহ বাপরে, এই ভাবনাটা তো পুরো দৃশ্যপটটাই বদলে দেয়। তাই না? তাহলে এই যে নিজের সৃষ্টির প্রতি সংশয় আর আস্থাহীনতার কথা তিনি সনেটে এতক্ষণ করে বললেন, ভবিষ্যতের মানুষ আমাকে মিথ্যাবাদী বলবে, আমার কবিতাটা একটা অন্ধকার কবরের মতো, আমার লেখা হলুদ হয়ে যাওয়া কাগজের মতো অবজ্ঞার শিকার হবে, এগুলো সবই কি আসলে এক ধরনের রিভার্স সাইকোলজি বা চরম মনস্তাত্ত্বিক কারসাজি ছিল? মানে আপনি বলছেন তিনি হয়তো নিজের শিল্পের প্রতি কোনো নিরাপত্তাহীনতাতেই ভুগছিলেন না। ঠিক তাই, বরং তিনি খুব চতুরতার সাথে অত্যন্ত পরিকল্পিতভাবে এই সংশয়ের নাটকীয়তা তৈরি করেছিলেন শুধুমাত্র ওই সুদর্শন যুবকটিকে মানসিকভাবে চাপে ফেলার জন্য। ও, এটা সত্যি একটা ভয়ঙ্কর সুন্দর সম্ভাবনা। তিনি হয়তো যুবকটিকে এটাই বোঝাতে চাইছিলেন, দেখো ভাই, আমার কবিতার উপর ভরসা করে বসে থেকো না, আমার কাগজ হলুদ হয়ে যাবে, লোকে আমাকে পাগল বলবে, তুমি বরং জলদি একটা বিয়ে করো আর সন্তানের জন্ম দাও, একমাত্র তোমার সন্তানই তোমাকে বাঁচাতে পারবে। একদম। এটি কি সত্যিই একজন মহান শিল্পীর নিজের ক্ষমতার প্রতি চরম নিরাপত্তাহীনতা ছিল, নাকি উদ্দেশ্য হাসিলের জন্য শতাব্দীর সেরা কোনো মাস্টার স্ট্রোক, একটা নিখুঁত মানসিক চাল? এই প্রশ্নটা তো শিল্পের ইতিহাসকে নতুন করে ভাবতে বাধ্য করে। এটা কি শিল্পের সীমাবদ্ধতা অত্যন্ত বিনয়ের সাথে স্বীকার করে নেওয়া, নাকি নিজের কাজ হাসিল করার জন্য নিছক এক মেকি অসহায়ত্ব? শেক্সপিয়ার তার সময়ের চেয়েও কতখানি এগিয়েছিলেন, এটা তারই প্রমাণ। আর এই গভীর, অমীমাংসিত এবং কৌতূহলোদ্দীপক প্রশ্নটি আজকের মতো সবার ভাবনার জগতে খোলা রইল।
শেক্সপিয়ার তার শব্দ দিয়ে ঠিক এভাবেই যুগে যুগে আমাদের একটা ধোঁয়াশাচ্ছন্ন গোলকধাঁধায় টেনে নিয়ে যান, যেখানে চরম সত্য আর নিখুঁত ছলনার মধ্যকার রেখাটা সবসময় একটা রহস্য হয়ে থাকে। শিল্পের এই অদ্ভুত আর রহস্যময় জগতে আবার কোনো এক নতুন বিষয় নিয়ে ডুব দেওয়া যাবে অন্য কোনো দিন।